টিভিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মজুমদার জুয়েল। দিনে বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক এবং কলামিস্ট হাসান মামুন। আপনাকে স্বাগত জানাই স্টুডিওতে। আমাদের আরেকজন অতিথি আসতে একটু দেরি হচ্ছে, হয়তো যুক্ত হবেন ইলিয়াস খান। যুক্ত হলে আবার তার সঙ্গে যুক্ত হবে। প্রধান শিরোনামটা করলাম আজকে, সেটি নিয়ে শুরু করতে চাই। মূলত এটি বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আজকে একটি অনুষ্ঠান থেকে বেরিয়ে কথা বলেছেন এবং মোটামুটি বিএনপির এখন যে অবস্থান সেটি প্রায় সরকার বিরোধীই বলা চলে, এবং আজকে যে মন্তব্য সেটিকে আপনি কীভাবে বিশ্লেষণ করবেন? ধন্যবাদ। এই মন্তব্যটা সম্ভবত এসছে বাজারে যে একটা আওয়াজ উঠেছে এবং চলছে যে সরকার দীর্ঘদিন থাকুক বা এই সরকারকে রাখা দরকার। দেশের সার্বিক পরিস্থিতি এতটা খারাপ, এই সরকারকে দীর্ঘদিন রাখা দরকার এবং সব রকম সংস্কার সম্পন্ন করে প্রয়োজনীয় নির্বাচন বিলম্বিত হোক, এই রকম একটা আওয়াজ উঠছে। এবং প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে নিয়ে একটা হাইপ তোলা হচ্ছে যে উনি সব সমস্যার সমাধান করবেন। উপদেষ্টা পরিষদের কথা কিন্তু সেভাবে বলা হয় না, বলা হয় তার কথা। তার একটা বিদেশ সফরকে অতি কি বলা যায়, অতি প্রচার দেওয়া হচ্ছে অনেক ক্ষেত্রে। কোনো সাফল্য বা অর্জনকে, যেমন রোহিঙ্গা প্রশ্নে মাঝখানে হয়েছিল যে 1,80,000 রোহিঙ্গাকে ফেরত পাঠানো, আসলে বিষয়টা ছিল যে এরা ফেরত যোগ্য। তো এরকম তো মায়ানমার কর্তৃপক্ষ কতবার করেছে, তো কত রোহিঙ্গা ফেরত গেছে আমরা জানি। এখন দেখা যাচ্ছে রোহিঙ্গা আসছে আরও, তাই না? আজকে একটা বড় কাগজে খবর আছে যে গত 1.5 বছরে 1,13,000 রোহিঙ্গা নতুন করে বাংলাদেশে এসছে এবং সাম্প্রতিককালে বেড়েছে। এখন তাদেরকে জায়গা দেওয়ার কথা বলা হচ্ছে জাতিসংঘের তরফ থেকে, প্রয়োজনে দোতলা বাড়ি নির্মাণ করার কথা বলা হচ্ছে, মানে স্থায়ী স্থাপনা। এবং এইসব ঘিরে দুশ্চিন্তা হচ্ছেই যে স্থায়ীভাবে তাদের থাকার ব্যবস্থা করা হলে আরও রোহিঙ্গা আসার পরিস্থিতি তৈরি হবে, মানে তারা উৎসাহিত হবে। সরকার তো করিডোর দেওয়ার কথা বলছে। হ্যাঁ, করিডোরের আলাপ উঠেছে। তো এখন তো এইসব আলাপ হচ্ছে, কোথায় রোহিঙ্গা প্রত্যাবাসন, তাই না? আসলে বিষয়টা ছিল যে একটা কথা বলা হয়েছিল যে রোহিঙ্গা প্রত্যাবাসনের যোগ্য হচ্ছে এত লোক। তো এইটাকে অন্যভাবে প্রচার দেওয়া হয়েছিল এবং কিছু মিডিয়াও কিন্তু এইগুলোতে জয়েন করে। এটা দুর্ভাগ্যজনক। কেন প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এমন ভাবে বলা হয়েছে, ব্যাখ্যা করা হয়েছে যে তারা অবাক হয়েছে। আমি সেটাই বলছি যে অতি উৎসাহিত প্রচার হয়। অনেকে কিন্তু প্রধান উপদেষ্টার অতিরিক্ত বিদেশ সফর নিয়েও কথা তুলছেন যে উনি এত বিদেশ সফর কেন করছেন, তাই না? তো যেখানে তার পর্যায়ের মানুষজন কম যাচ্ছে সেখানেও তিনি যাচ্ছেন এবং এইসব সফরের সাফল্য নিয়েও প্রশ্ন উঠছে। তবে কাতার সফরটা গুরুত্বপূর্ণ ছিল। কাতার সফরটা গুরুত্বপূর্ণ ছিল এই অর্থে যে এখানে জ্বালানি বিষয়ক কিছু ব্যাপার ছিল। যদিও কাতারের আমিরের সঙ্গে ওনার দেখা হয়নি, তো প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হয়েছে, আমিরের মায়ের সঙ্গে বোধহয় দেখা হয়েছে। তো এবং আমরা বড় আকারের বিল দিয়েছি, মানে আমাদের কাছে তারা বকেয়া মানে পাওনা ছিল জ্বালানি বিল, এটা গত সরকারের আমলের, এগুলো দেওয়া হয়েছে। এবং নতুন করে এই কাতারের সঙ্গে তো আমাদের এলএনজি আমদানির সমঝোতা আছে দীর্ঘমেয়াদী। তো কাতার থেকে এবং কুয়েত থেকে আমরা সম্ভবত বেশি আনি, আর স্পট মার্কেট থেকে কিছুটা আনা হয়। তো কাতারের সঙ্গে আমাদের সম্পর্ক শুধু মানব সম্পদ খাতের জন্য জরুরি না, এই জ্বালানি সম্পর্কের জন্য জরুরি। সেজন্য এই সফরটা গুরুত্বপূর্ণ ছিল। সেখান থেকে উনি পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় গেছেন এবং দেশে ফিরে এসেছেন। আচ্ছা, এর আগে উনি একটা সাক্ষাৎকার দিয়েছেন আল জাজিরাকে। তো আমার মনে হয় যে মন্তব্যটা এসছে সেটার সঙ্গে ওই সাক্ষাৎকারেরও সম্পর্ক আছে। ওই সাক্ষাৎকারে নানা বিষয় তোলা হয়েছিল, নির্বাচনের বিষয়টাও ছিল। তো নির্বাচনের বিষয় উনি আগের কথাই বলেছেন যে ওই তো অল্প সংস্কার হলে ডিসেম্বরের মধ্যে, আর বেশি সংস্কার হলে জুনের মধ্যে। সেটা উনি বলেছেন যে নির্বাচনের লক্ষ্যে সরকার কাজ করছে। কিন্তু যখনই ওই যে মধুচন্দ্রিমার কথাটা এসছে, যে সরকারের মধুচন্দ্রিমা শেষ কিনা, তখন কিন্তু উনি একটু অন্যরকম কথা বলেছেন। উনি বলেছেন যে মানুষ তো আমাদেরকে চাইছে এবং মানুষ তো আমাদেরকে নিয়ে অসন্তুষ্ট না, তারা বলছে না যে এখনই নির্বাচন দাও এবং তোমরা চলে যাও,
এরকম কথা উনি বলেছেন, হ্যাঁ, অনুবাদ করলে তাই দাঁড়ায়। তো কোনো কোনো কাগজ, কোনো কোনো মিডিয়া এটাকে কিন্তু হাইলাইট করেছে, এবং এতে করে মনে হচ্ছে যে উনি কি অন্য অনেকের মতো উনিও কি মানে এরকম একটা বলতে চাচ্ছেন যে দীর্ঘদিন থাকলে সমস্যা কি, বা মানুষ তো চাইছে। জি, এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা মাঝে বললেন না যে রাস্তায় লোকজন বলছে যে লোকজন বলে যে আরো 5 বছর আপনারা থাকেন, তো তাকে এই বিষয়ে জিজ্ঞেস করা হলে উনি বলেছেন যে এটা তো আমার বক্তব্য না, এটা তো মানুষের বক্তব্য। তো বাজারে যেহেতু এইসব রটনা আছে, এইসব মানে কি বলা যায়, জল্পনা কল্পনা চলছে, সেই জন্য আমার মনে হয় প্রধান উপদেষ্টা সহ সবারই মানে নির্বাচনের লক্ষ্যেই নিবেদিত থাকা উচিত এবং সেই লক্ষ্যেই কথাবার্তা বলা উচিত। এখান থেকে ব্যত্যয় হয় এইরকম কিছু না বলাটাই ভালো, তাহলে কনফিউশন বাড়ে। একদম পরিষ্কার। আমরা মানে একটু বিরতি নেই, একটু আগে আগে বিরতি নেই, কারণ আমাদের আরেকজন অতিথি ইলিয়াস খান তিনি এসে গেছেন, তাকে আমাদের আসনে গ্রহণ করানোর জন্য একটা বিরতি নিতেই হচ্ছে। দর্শক আপনারা থাকবেন আমাদের সঙ্গে, সংবাদ সম্প্রসারণ নিচ্ছি একটা বিরতি। বিরতির পর আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে। আমাদের সঙ্গে স্টুডিওতে অতিথি হিসেবে এই মুহূর্তে যোগ হয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান এবং আগে থেকে ছিলেন সিনিয়র সাংবাদিক কলামিস্ট হাসান মামুন। দুজনকে আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে। আমরা ইলিয়াস খান, যেটি প্রথম পর্বে আপনাকে আপনার অনুপস্থিতিতে আলোচনা করছিলাম যে আজকে আমির খসরু মাহমুদ চৌধুরীর একটা মন্তব্য যে কোনো মহামানবকে দায়িত্বে বসাতে জনগণ আন্দোলন করে নাই এবং তিনি সবকিছু আমাদের সমাধান করে দেবেন, গণতন্ত্র উদ্ধার করবেন, সেটি জনগণ মানছে না, মানবে না। এক ধরনের হাইপ তোলা হচ্ছে যে এই সরকারই থাকুক, ভালো করছে। সেই প্রসঙ্গ তুলেই কি আজকে এমন মন্তব্য কিনা? সেটি তো বলাই যায়। মহামানবরা তো দেশের খুব বেশি পরিবর্তন করে না, আমাদের অভিজ্ঞতা নেই। পরিবর্তন যেটি করে রাজনীতিবিদরা করেছেন। আমরা যে 56,000 বর্গমাইল পেয়েছি, এটা রাজনীতিবিদদের কারণে পেয়েছি। আমরা যে বাংলা ভাষা পেয়েছি, এটা রাজনীতিবিদদের কারণে পেয়েছি। কোনো মহামানবের সাথে এগুলি করেনি। অনেক মহামানবের সাথে হয়তো 20 বছর একবার বাড়িতেও যায় না, গ্রামের মানুষের খোঁজও রাখে না। এখন হঠাৎ করে এসে যদি যাদের কোনো সাধারণ মানুষের যোগাযোগ নেই, যেমন একজন কি প্রধান উপদেষ্টা বলেছেন মানুষ চাচ্ছে, তো উনি সব মানুষের মন পড়েছেন। এবং মানুষ আমি যদি ভাগ করে ধরি, এখন ধরুন 40% বা 45% বা 50% লোক বিএনপি করে। বিএনপি কোনোকে চাচ্ছেন যে উনি নির্বাচন না দিয়ে ক্ষমতায় থাকুক। আরও যে অন্যান্য দলগুলো আছে, জামাত ধরেন বা অন্যান্য যে বাম দল, আওয়ামী লীগের ভোটারও আছে, তারা কি চাচ্ছেন যে উনি দেশ চালাবে? শুধু এগুলো বলা ঠিক না। আরেকজন উপদেষ্টা একটু আগে বলেছেন যে স্বরাষ্ট্র কয়েকদিন আগে বলেছেন যে 5 বছর জনগণ দেখতে, ওনারা তো জনগণের মনই পাঠ করেন না, করেছেন জনগণের মন পাঠ। জনগণ কি চায়, জনগণের সাথে অন্যদের এই যেমন যে কজন উপদেষ্টা আছে, আমি কেউ ছোট করছি না, মাস পিপলের সাথে তাদের কোনো যোগাযোগ আছে? আমার তো মনে হয় নাই। সুতরাং গদিতে বসে বিনা ভোটে, এটা তো গণতন্ত্র না। দেশের মানুষ যুদ্ধ করেছে গণতন্ত্রের জন্য। এই 24 যে হয়েছে সেটাও কিন্তু গণতন্ত্রের প্রশ্ন হয়েছে। 71 যে আমাদের মহান মুক্তিযুদ্ধ, সেটি কিন্তু ভোটকে কেন্দ্র করে হয়েছে মূলত। সুতরাং আমি বলে দিলাম, এগুলো ভালো মোটিভ আমার কাছে মনে হচ্ছে না, কিন্তু এগুলো শেষ রক্ষা হয় না। আমাদের কিন্তু অভিজ্ঞতা আছে যে এর আগে বিনা ভোটে অনির্বাচিত ব্যক্তিরা ক্ষমতায় থাকতে চেয়েছিলেন, নানা কিছু করেছিলেন, 2 বছর থেকে দেশ থেকে পালিয়ে গেছেন, এখন নাকি মার্কিন যুক্তরাষ্ট্রে বার্গার বিক্রি করে। সুতরাং এগুলো হওয়া উচিত না। আমরা তারা বলেন যে, আরেকজন বলেন যে ওনারা নাকি নির্বাচিত, নিশ্চয়ই আপনার মনে আছে, একজন উপদেষ্টা বলেছেন। এটা হাস্যকর। এই স্তরের মানুষের কাছ থেকে আমরা এরকম কথা শুনতে চাই না। বরং তারা বলেন যে আমরা দেশের সংস্কার করব। তো সংস্কার তো যদি ডিসেম্বর ইলেকশন হয়, 1 বছর 5 মাস সময় তারা পাচ্ছেন। তারপর যদি উনি জুনের কথা বলেছেন, আজকে থেকে হিসাব করলে আরো 8 মাস। হ্যাঁ, তাহলে তো দেখুন 90-এর আন্দোলনের পরে নিশ্চয়ই আপনাদেরও মনে আছে, এরশাদ সাহেব 9.5 বছর ক্ষমতায় ছিলেন। তারপর তার পতন হলো এবং একটি গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে। এরশাদ সাহেব তো অনেক অত্যাচার, অনাচার, রাজনীতি বিমুখ মানুষ বানিয়েছে, নানা কিছু করেছে, কিন্তু 3 মাসের মধ্যে কিন্তু নির্বাচন দিয়েছে। এবার ছিল 15.5 বছর এই গত যে সরকার। তো এই জঞ্জাল পরিষ্কার করতে বলে আমি বছরের পর বছর চেয়ার আঁকড়ে থাকবো, এটা তো গণতন্ত্র না আসলে। এবং দেশে এখন যে অবস্থা, রাজনৈতিক শক্তি ছাড়া দেশ কিন্তু নিয়ন্ত্রণ করা যাবে না, এটা কিন্তু প্রমাণিত হয়েছে। আপনি নিশ্চয়ই লক্ষ্য করবেন, এই যে আপনাদের পাশে একটি কলেজ আছে, কলেজে তারা ভর্তি হয়েছে, রাতারাতি তারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে যেতে চায়। কী করলো, 5টি দিন শুধু এই এলাকা একদম কি বলে এক ধরনের বন্দি দশায় ছিল মানুষ। এবং এই এলাকায় যখন জ্যাম সৃষ্টি হয়, তার প্রভাব কিন্তু সর্বত্র পড়ে। এই যে দেখুন
দুটি কলেজ, যে ঢাকা কলেজ, সিটি কলেজ, 120 বারের বেশি সংঘর্ষে লিপ্ত হয়েছে গত এই 5 তারিখের পরে। সুতরাং রাজনৈতিক শক্তি ছাড়া এই দেশ নিয়ন্ত্রণ করা খুব টাফ। কারণ আমরা জানি একটু ছোট্ট দেশ, আমাদের পৃথিবীর 1000 ভাগের 1 ভাগ স্থলভাগ হচ্ছে বাংলাদেশ, আর 1000 ভাগের 27 ভাগ মানুষ এই দেশে বাস করে। জনচাপে এমনি পিষ্ট। আর এই দেশের মানুষ তো বলতে বাধা নেই যে মানুষের নিয়ম না মানার একটা প্রবণতা সব মানুষের মধ্যে, এবং সবাই পাওয়ার অ্যাপ্লাই করতে চায়। এই দেশ যেখানে রাজনৈতিক শক্তি যদি ক্ষমতায় না থাকে, এটি কিন্তু নিয়ন্ত্রণ করা যাবে না, এটি বুঝতে হবে। সুতরাং আমরা এখন যারা ক্ষমতায় আছেন তাদের শুভবুদ্ধির উদয় হওয়া উচিত, যে সম্মান করে মানুষ তাদের এই চেয়ারে বসিয়েছে, এবং সসম্মানে এটি কিন্তু তাদের ছেড়ে যাওয়া উচিত। যদিও বলে যে বাঙালির পরিমিতিবোধ খুব কম, কখন ছেড়ে যেতে হয়, কখন থাকতে হয়, কোথায় থামতে হয় সেটা কিন্তু অনেক সময় জানে না। একদম পরিষ্কার। আমি একটু প্রসঙ্গ পরিবর্তন করি, যদিও এই প্রসঙ্গের সঙ্গে রিলেটেড। এই দেখেন, জুলাই অভ্যুত্থান এত কিছু হলো, এর মধ্যে অনেকে অনেক ধরনের মামলা হয়েছে, সব ঠিক আছে, তদন্ত হবে, সব ঠিক আছে, পুলিশ বাদী হয়েছে, সরকার বাদী হয়ে মামলা করেছে, কিন্তু ব্যক্তিগতভাবে অনেকেই মামলা করছেন। আপনার বিরুদ্ধে আমি, হাসান ভাই আমার বিরুদ্ধে, এরকম করে করে ফায়দা, এবং পরে বলা হচ্ছে ফোন করে যে আমাকে 10 লাখ টাকা দেন, আমি মামলা থেকে আপনার নামটা সরিয়ে দেবো। মাঝখানে গ্যাপ ছিল, এখন আবার শুরু হয়েছে। গত কয়েকদিন ধরে আবার হয়েছে, এবং সরকার আবারও বলা শুরু করেছে। আজকে তো আইন উপদেষ্টা বলেছে, সাংবাদিকদের কাছে সহায়তা চেয়েছেন যে আপনারা একটু ধরিয়ে দেন কোথায় কোথায় এরকম মামলা হচ্ছে, তাহলে আমরা ব্যবস্থা নেব। মানে সাংবাদিকদের ধরিয়ে দিতে হবে কেন? এটা তো মানে বেশ আগে আপনি যেটা বলেছিলেন যে মাঝে একটু কমেছিল, শুরুর দিকে তো বেশ ছিল। আচ্ছা, কালকে বোধহয় প্রথম আলোতে এটা নিয়ে বিরাট লিড স্টোরি হচ্ছে, ব্যাপক বিস্তৃত আলোচনা তারা করেছেন অনেক ধরে ধরে। তো এখানে ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করা, রাজনৈতিক তো আছেই, পাশাপাশি হচ্ছে ওই যে বললেন যে চাঁদাবাজি, সেগুলো আছে। তো আইন উপদেষ্টা আজকে বলেছেন যে ধরিয়ে দেন, মানে মিডিয়ার কাছে সহায়তা চেয়েছেন। তো ওনারা এতটা দিন, এগুলো তো অনেক দিন ধরে বলা হচ্ছে, কি করলেন? মানে তাদেরই তো উচিত ছিল এগুলো পরিষ্কার করা। পুলিশকে কিন্তু সরকারের তরফ থেকে বলা হয়েছিল যে পুলিশ যেন এগুলো পরীক্ষা নিরীক্ষা করে, এবং যারা মানে নির্দোষ নিরপরাধ তাদেরকে যেন মামলা থেকে বাদ দেয়, ইনভেস্টিগেশন করে। তো সেটা তো হয়নি, সেটা হয়নি বলে এটা আবার বেড়েছে, তাই না? এই যে ইরেশ জাকেরকে নিয়ে একটা আলোচনা, আলী জাকেরের ছেলে ইরেশ জাকের, তার বিরুদ্ধে তাদের প্রতিষ্ঠান পরিচালনায় দুর্নীতি বা অস্বচ্ছতা এইসব অভিযোগ থাকতে পারে, কিন্তু তাকে সরকারের কাছে তারা অনেক সুযোগ সুবিধা নিয়েছে, সেগুলো নিয়ে আলোচনা আছে, তাই না? অভিযোগ আছে ওই খাতের যারা, তারা অনেক দিন থেকে এই অভিযোগগুলো করছেন যে তারা মনোপলি ব্যবসা করছেন, তারা অস্বচ্ছতার পরিচয় দিচ্ছেন, ইত্যাদি ইত্যাদি, নিয়ন্ত্রণ করছেন, এবং মিডিয়া থেকেও অভিযোগ আছে কিন্তু তাদের বিরুদ্ধে। কিন্তু তাকে হত্যা মামলায় জড়ানো হয়েছে। তো অনেক সাংবাদিকের নামেই হত্যা মামলা আছে। সাংবাদিকরা কিভাবে হত্যাকাণ্ডে যুক্ত হলো এটা পরিষ্কার না। তাদের বিরুদ্ধে অন্য অভিযোগ থাকতে পারে, অপসাংবাদিকতার অভিযোগ থাকতে পারে, তাদের বিরুদ্ধে সাংবাদিকতার বিনিময়ে সুবিধা নেওয়ার, মানে অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগ থাকতে পারে, এবং সেগুলো সিরিয়াস অভিযোগ, সেগুলোর ইনভেস্টিগেশন হওয়া উচিত, বিচার হওয়া উচিত। কিন্তু তাদের নামে হত্যা মামলা দিলে হয় কি, অন্যান্য অভিযোগগুলো হালকা হয়ে যায়, মামলাটার মেরিটটা নষ্ট, মানে এগুলোর বিশ্বাসযোগ্যতা, মানে আসল অভিযোগের বিশ্বাসযোগ্যতাও নষ্ট হয়ে যায়। তো এইটা হচ্ছে সংকটের জায়গা। তো এই প্রশ্নগুলো এখন নতুন করে উঠছে। আজকে দেখলাম যে আইজিপি সাহেব বলেছেন যে মানে তাদের সহযোগিতা চেয়েছেন সবার, যারা হেরাফেরা করবে তদন্তে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ইত্যাদি। তো সেটা আমরা দ্রুত ফল দেখতে চাই, কারণ অনেকদিন তো হয়ে গেল সরকারের। সরকার এই যে মামলাগুলো স্ট্রিমলাইন করতে পারেনি, এবং আজকে একটা মামলায় দেখলাম যে আশুলিয়াতে এই যে হত্যাকাণ্ড এবং লাশ পুড়িয়ে দেওয়ার মামলা, সেখানেও 1 মাস সময় বাড়ানো হয়েছে। মানে ট্রাইব্যুনাল জিজ্ঞেস করছে প্রসিকিউশনকে যে আপনারা আবার 1 মাস সময় চাচ্ছেন কেন? তারা বললো যে একটা ফুটেজ এসছে নতুন, সেই ফুটেজে ইনভেস্টিগেট করলে হ্যাঁ সেটা সেখানে আরও পরিষ্কার হবে। তো এই প্রশ্নটা ট্রাইব্যুনাল করেছেন দেখলাম আমি নিউজে, যে আপনারা কি মানে সময় ক্ষেপণ করছেন কেন? এই প্রশ্নটা কিন্তু ট্রাইব্যুনাল করছে। তো এই অভিযোগ বাজারে আছে যে এইসব মামলায় সময় ক্ষেপণ হচ্ছে, এবং সময় ক্ষেপণের সঙ্গে সরকারকে দীর্ঘদিন রাখার ব্যাপার আছে কিনা এই প্রশ্ন কিন্তু মানুষের মধ্যে তো অনেক প্রশ্ন হয়। কি এই সময়টা এমন
যে সরকারের যেহেতু জবাবদিহিতার জায়গা নেই, সেজন্য মানুষের মধ্যে প্রশ্নেরও কিন্তু শেষ নাই। অনেক প্রশ্ন উঠছে এবং অনেক প্রশ্ন বিব্রতকর। জি, এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া কঠিন। তো এই জন্য আসলে ওই ইলিয়াস ভাই যেটা বললেন যে রাজনৈতিক শক্তির হাতে দেশ যাওয়া উচিত, এবং এই যে 15.5 বছরের জঞ্জাল যেগুলো বলা হচ্ছে, এটা তো ইউনূস সরকার শুধু না, পরবর্তী একটা সরকারও এটা যথেষ্ট না এটা পরিষ্কার করার জন্য, তাই না? অনেক সময় বেশ কিছু মানে আমাদেরকে এই চর্চাটা চালিয়ে যেতে হবে। এবং এই যে ইলিয়াস ভাই বললেন না যে আমাদের মধ্যে নিয়ম মানার প্রবণতা আসবে যদি আমরা এই যে নির্বাচন এবং ক্ষমতার শান্তিপূর্ণ হস্তান্তর, গণতন্ত্র চর্চা, এগুলো যদি অব্যাহত রাখি, ধীরে ধীরে আমাদের মধ্যে এই প্র্যাকটিসটা হয়তো বাড়বে। জি, ইলিয়াস খান, সেই জায়গাটা একটু মানে আপনার কাছ থেকেও অ্যাড নিতে চাই। সেটা হচ্ছে যে এই যে বলা হচ্ছে তদন্তে খেলাফেলা হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে, কোনো রকম হেরফের হলে হুঁশিয়ারি দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে। আপনি এর মধ্যে এটা খেয়াল করে থাকবেন যে একজন মডেলকে সন্ত্রাস দমন আইনে গ্রেপ্তার করে তাকে 3 মাসের আজকে জামিন হয়েছে, গ্রেপ্তার দেওয়া হয়। তার বিরুদ্ধে প্রতারণার মামলা ছিল। প্রতারণার মামলার একজন আসামিকে সন্ত্রাস দমন আইনে গ্রেপ্তার দেখানো, কোন পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা হয়েছে? কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। আপনাকে আমি স্টোরিতে বলে গেলাম, এই যে কথাটা আপনি বললেন, এটা আমরা এই পর্যন্ত এটা শেষ, এটার আমরা কোনো ভবিষ্যতে দেখব না। আপনি ভাই বলেছেন চমৎকার করে, একটি মামলায় শেখ হাসিনা প্রধান অতিথি আসামি, আর 2-1 মন্ত্রী আসামি, 480 জন, আর 480 জন অজ্ঞাতনামাও আছে। অজ্ঞাতনামা যে কত হাজার কত শো আপনি আমি কিন্তু জানি না। যাকে পছন্দ না হবে পুলিশ তাকে নিয়ে ধরে নিয়ে আসবে। আমি ওদিন একটি ঘটনা শুনলাম, একজনের বিরুদ্ধে এরকম একটি মামলা, ডিবির তো একটা জুরিডিকশন আছে যে আমি এক অঞ্চলের ডিবি আছে, আর এক অঞ্চলের ডিবি যাইয়া সেই ব্যক্তির বাসা থেকে টাকা নিয়ে আসে, একদম আমার একজন পরিচিত মানুষ। এগুলো তো গুড সাইড না। আর এবং অন্তরাল যে কত কিছু ঘটছে আমরা তো জানি না, এগুলো কত মানুষ হয়রানির শিকার হচ্ছে। ভাই একটু কথা বললেন যে সাংবাদিকদের নামে অনেক মামলা হয়েছে, অনেক সাংবাদিকদের নামে মামলা হয়েছে, সাংবাদিকরা বাড়াবাড়ি করছে। প্রধানমন্ত্রী এই পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী সাংবাদিক সম্মেলন দেখলে আমরা সেটি বুঝতাম অপরাধ নিশ্চয়ই তারা করেছে, বাট খুনের মামলা আসবে এটি আপত্তিকর, এটি হয় না আসলে। তো এগুলো হচ্ছে, এবং প্রকৃত অপরাধী যারা তারা কিন্তু এগুলো দিয়ে পার পেয়ে যাবে। এবং ভাই যেটি বলেছেন যে বিচার, এই বিচার তো 5টা সরকার শেষ করতে পারবে না। কারণ নিশ্চয়ই আমাদের মনে আছে যে গত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে যুদ্ধাপরাধীর বিচার শুরু করেছিলেন। শেষ পর্যন্ত তাদের ভাষায়, আমি জানি না তারা বিচার নিয়ে অনেক প্রশ্ন আছে, বাট তাদের ভাষায় যারা যুদ্ধাপরাধী সবার কিন্তু বিচার শেষ করে যেতে পারেনি। দেশ চালিয়েছে কিন্তু 15.5 বছর। সুতরাং যারা বলেন যে আগে বিচার তারপর নির্বাচন, এগুলো বলছে একটু ভিন্ন প্রসঙ্গ, যারা কোনোদিন ক্ষমতায় আসবে না এবং জনগণের পাশ যারা বোঝে না। কারণ মানুষ কিন্তু এখন এক ধরনের ভোটের ক্ষুধা আছে সবার মধ্যে, দীর্ঘদিন ভোট দিতে পারে না। ইলেকশন হয়নি, আমরা বলি 3টা, আসলে 4টি। 8 সালের নির্বাচনটাও কিন্তু পাতা, সেটাও প্রশ্নবিদ্ধ। হ্যাঁ, অবশ্যই প্রশ্নবিদ্ধ নির্বাচন ছিল। যাই হোক, সেই প্রসঙ্গে যেমন তো ধরুন পার্লামেন্টে পারে না, স্থানীয় সরকার কোনো নির্বাচন, আপনার স্টুডিওতেও আমি বলে গেছি যে ট্রেড বডি, প্রফেশনাল বডিতে আমরা আগে কত উৎসব দেখতাম যে উৎসব নিয়ে ইলেকশন হচ্ছে, কোথাও কোনো ইলেকশন সিস্টেমই ছিল না, সিলেকশন। মানুষ কিন্তু গুরুত্বপূর্ণ কথা বলছে, আমরা সংস্কারের কথা বলি। প্রকৃত গণতান্ত্রিক পরিবেশ যদি দেশে থাকে, নিয়মিতভাবে ভোট হয়, ফেয়ার ভোট হয়। দেখুন না, আমাদের পার্শ্ববর্তী দেশ নানা সীমাবদ্ধতা আছে, তারপর সেখানে ভোট নিয়ে কেউ কিন্তু প্রশ্ন করে না। সে কারণে কিন্তু একটা তাদের এই যে ভারত পাকিস্তান এখন উত্তেজনা চলছে, সর্বদলীয় বৈঠক হয়েছে, বাংলাদেশ এগুলো চিন্তা করা যায়? এখনো কেন চিন্তা করা যাবে না? সেটাই তো আমাদের দুর্ভাগ্য। এখন তো ফ্যাসিস্ট সরকার নাই। এই দুটি প্রসঙ্গে বলি, আমাদের না, এখন তো ফ্যাসিস্ট সরকার নাই তো মাত্র কয়েক মাস। এখন আমি বলি যে আমাদের বলে অনেকে তুষ্ট বোধ করেন যে শিশু গণতন্ত্র, 54 বছর শিশু গণতন্ত্র না, আমি বলতে চাই অনেক দিন হয়েছে। এই নানা দোষ ঢাকার জন্য এটি বলে, আবার এই সরকারের কথা বলে এই অল্প কদিন আগে ক্ষমতায় আসছে, করলে কিন্তু অনেক কিছু করা যায়, 8 মাস হয়ে গেছে। সুতরাং একটি ফেয়ার ইলেকশন যদি বাংলাদেশে হয়, অনেকে বলেন যে শুধু নির্বাচনের জন্য কি এই গণ আন্দোলন হয়েছে, তাকে নির্বাচন ছাড়া দেশ চলবে এই জন্য গণ আন্দোলন হয়েছে, সেটা তো না। নিশ্চয়ই সব কিছুর মূলত গণতন্ত্র, সবাই তো চায় গণতন্ত্র থাকুক দেশে, সেটাই তো বিপন্ন ছিল দীর্ঘদিন। এখন কিছু সুযোগ এসছে, এখন আবার ভিন্ন কৌশলে সেটিকে
প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে একটি পক্ষ। এটা ইটস নট গুড গেম, এটা হওয়া উচিত। একদম পরিষ্কার। এবার একটা বিরতি ইনফর্ম হয়েছে, বিরতি নিয়ে এসে আমরা অন্য প্রসঙ্গে আলোচনা করব। দর্শক আপনারাও থাকবেন, আপনারা আছেন সংবাদ সম্প্রসারণ। বিরতি পরে আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণের স্টুডিওতে আছেন ইলিয়াস খান এবং হাসান মামুন। আপনার দুজনকে আবারও স্বাগত। ইলিয়াস খান, বিনিয়োগ বাংলাদেশের অবস্থা একেবারে শূন্য, বিশেষ করে বিদেশি বিনিয়োগ তো নাই। একটা সম্মেলন করা হলো, এখন পর্যন্ত আমরা কিছু পাই নাই। তারপরে কর্মসংস্থান নাই, রাজনৈতিক টানাপোড়েন আছে, এর মধ্যে মূল্যস্ফীতি তো 9.2। সেখানে আমি আজকে একটা পত্রিকায় রিপোর্ট দেখলাম যে আফগানিস্তান, পাকিস্তান, এমনকি শ্রীলঙ্কা মূল্যস্ফীতি মাইনাস। না, এই প্রসঙ্গে একটু আমি যাই যে মাননীয় প্রধান উপদেষ্টা বিভিন্ন দেশে যান, আমরা তার কি বলে তার যে প্রচার যন্ত্র আছে যারা সেখানে কাজ করেন, আমরা শুনছি বিশাল বিশাল বিনিয়োগ আসতেছে, এইখানে এই বিলিয়ন পাচ্ছে, এত বিলিয়ন পাচ্ছে, কিন্তু বাস্তবে তো দেখছি না কিছু। এবং নানা জায়গায় নানা সংকট সৃষ্টি হচ্ছে, গার্মেন্টসের সংকট সৃষ্টি হচ্ছে। আশ্বাস পেয়েছে বিনিয়োগ আসছে। আশ্বাস পাওয়া তো এক জিনিস না। আমি আপনাকে বললাম যে আপনাকে ঠিক আছে, আপনাকে আমি 5 লাখ টাকা দিব, আমি দিলাম না কোনোদিন, তাহলে তো আরও আপনার ক্ষতি হবে, কারণ আপনি অন্য জায়গায় ট্রাই করতেন। আমি আশ্বাস দেওয়ার কারণে আপনি ট্রাই করেন। সুতরাং আমরা এগুলো না ভেবে আমরা চাই যে আসলে কার্যকর কিছু হোক, আমরা ভালো কিছু দেখতে চাই। কারণ দেশ একটু আগে যে বললাম জনচাপের পৃষ্ঠ, অনেক মানুষ বেকার, অনেক গার্মেন্টস বন্ধ হয়ে গেছে, আমরা কিন্তু জানি। কথার ফুলঝুরি না ছড়িয়ে প্রকৃতপক্ষে দেশের জন্য কিছু কাজ হোক, সেটা আমরা চাই। এবং কারণ এবার কিন্তু খুব সিমটম ভালো না, কারণ সিমটম ভালো না এই কারণে আপনারা দেখবেন, একটু অন্য প্রসঙ্গে যাই। এই যে 52 ভাষা আন্দোলনের পর কিছু ছাত্ররা টেবিলে ফিরে গেছে, বই পড়তে ফিরে গেছে। তারপরে 69 গণ অভ্যুত্থান শেষে কিন্তু টেবিলে ফিরে গেছে। তারপরে 71 মহান মুক্তিযুদ্ধ, টেবিলে ফিরে গেছে। 90-এর আন্দোলন আমাদের সবার মনে আছে, আন্দোলন শেষে কিন্তু সব ছাত্ররা টেবিলে ফিরে পড়াশোনায় ফিরে গেছে। কিন্তু এবার সবাই সচিবালয়ের দিকে ঝুঁকছে, এবং প্রত্যেক যারা কাজ করছেন, এই যে ছাত্ররা যারা প্রতিনিধি আছেন বা যারা আছেন, সবার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আমরা শুনছি। এবং একজন উপদেষ্টা বলেছেনই, তিনিও ছাত্র অবশ্য, যে দুদকের ব্যাপারে তদন্ত করবে। এবং এটি কিন্তু 1-2 টাকা না, 100 কোটি টাকা নাকি। এটা তো হয় না। সুতরাং আমাদের সিমটম খুব খারাপ, কারণ আমরা সবসময় বলেছি আমরা পারিনি, আমাদের নেক্সট জেনারেশন পারবে, আশা করি আমাদের সন্তানরা পারবে। সেই সন্তানরা যখন সচিবালয়মুখী হয়েছে, ইটস নট এ গুড সাইন। সুতরাং আমাদের কিন্তু চিন্তা করতে হবে। শুধু তাই না, পড়াশোনার অবস্থা বলেন। পড়াশোনা অবস্থায় আমি বললাম সবাই অটো পাস চাচ্ছেন, সবাই বিনা পরীক্ষায় পাস চাচ্ছে, বিনা পরীক্ষায় পাস, এটা তো গুড সাইন না। শিক্ষকদের সম্মান আছে এখন, শিক্ষকদের সম্মান নেই। বললাম না, 2 কলেজে মারামারি হয়েছে 120 বার না 21 বার যেন 8 মাসের মধ্যে। ইটস নট গুড সাইন। এই যে কলেজের ছাত্র ইউনিভার্সিটি ছাত্র হয়ে যাচ্ছে রাতারাতি, তারা ভর্তি হয়েছে কলেজে, ছাত্র হয়ে যাবে ইউনিভার্সিটি। সুতরাং অনেকগুলো সিমটম কিন্তু আছে। কথার অনেক প্রত্যাশা ছিল, তারাও অনেক আমাদের আশা দেখিয়েছে, কিন্তু আমার কিন্তু বারবার ব্যর্থ হয়েছে। আমাদের সবগুলো স্বপ্নই কিন্তু 71-এর পর আমাদের স্বপ্ন পূরণ হয়নি, 90-এর পর অনেক স্বপ্ন ছিল, পূরণ হয়নি। এবারও আমরা আশা করতে চাই আমাদের স্বপ্নগুলো পূরণ। আমাদের স্বপ্ন কিন্তু খুব বেশি না। এই যে গণতান্ত্রিক পরিবেশ থাকুক, দেশে আইন শৃঙ্খলা ভালো থাকুক, আমার সন্তানটি বাইরে গিয়ে যেন সুস্থভাবে ফিরে আসে, মোটা চালের ভাত ডাল ভাত যেন খেতে, এইটুকুই, আর এর বেশি কিন্তু না। সুতরাং আমাদের সামাজিক নিরাপত্তা যদি না থাকে, তাহলে তো সব মানুষ বিপন্ন হবে। সুতরাং আমরা চাই কথার ফুলঝুরি না ছড়িয়ে, এই যে কত কথা বলবো, এই যে এনসিপি বলছে তারা নির্বাচন চায় না এই মুহূর্তে, তো এই যে ঈদটি গেল, ঈদ উল ফিতর, অনেকে কিন্তু নিজ এলাকায় গিয়ে ভোটের ক্যাম্পেইন করেছে, এবং তরুণ 100 তরুণ 150 তরুণ গাড়ি, অনেকের দাদা নাকি জমিদার ছিলেন, কিন্তু দল ছাত্রলীগের আশ্রয় থেকে ফাও খাওয়ার চেষ্টা করছেন, এসব কাহিনী তো আমরা শুনি, এখন দেখি গণমাধ্যমের কল্যাণে। সুতরাং সিমটম খুব ভালো না। এখন ওই আমার কথা আগের মতোই, যেসব ঠিক করতে হলে গণতান্ত্রিক পরিবেশ দেশে লাগবে, গণতান্ত্রিক পরিবেশ তো এগুলো ঠিক হবে। এবং বিনিয়োগ যারা করবে তারাও তো দ্বিধায়, যেহেতু রাজনৈতিক এখনো স্ট্যাবিলিটি না থাকলে কেউ কিন্তু বিনিয়োগ করবে না। একদম। হাসান মামুন, হ্যাঁ, মাঝে একটা বিনিয়োগ সম্মেলন হলো বর্ণাঢ্য, এবং সেটা স্টারলিংক ব্যবহার করে, সেখানে স্টারলিংকের মানে স্যাটেলাইট
প্রযুক্তির আজকে মাধ্যমে যেটা আনুষ্ঠানিক আজকে যেটা অনুমোদন হলো। আনুষ্ঠানিক হ্যাঁ, প্রধান প্রধান উপদেষ্টা উপদেষ্টা দিয়েছেন, এর আগে বিডা লাইসেন্স দিয়েছিল, মানে করেছিল 90 দিনের মধ্যে এরা কাজ শুরু করার কথা। যাক, এটা একটা ভালো খবর যে স্টারলিংক অনেক দেশে ভালো সার্ভিস দিচ্ছে। এখানেও কিন্তু স্টারলিংকের খরচ বেশি, খরচ দিয়ে পোষানো মুশকিল। তবে একটা ভালো খবর যে এটা বন্ধ করা যাবে না সার্ভিস, এটা খুব প্রচার করা হচ্ছে যে কোনো সরকার এসে ইন্টারনেট সার্ভিস বন্ধ করতে পারবে না, এবং গ্রাম শহর দুর্যোগের সময় ইত্যাদি এটা ফল দেবে। আচ্ছা, তো বিনিয়োগ সম্মেলনে 3100 কোটি টাকার একটা প্রস্তাব পাওয়া গেছে। তো সেটা দ্রুত পাওয়া যাবে না, এর যদি অর্ধেকও পাওয়া যায়, আমি অনুষ্ঠানে আগেও বলেছিলাম ভালো। তবে আপনি যেটা বললেন যে বিদেশি বিনিয়োগ পরিস্থিতি খারাপ, মানে যেটুক বিনিয়োগ হয়েছে হিসাবে দেখা যাচ্ছে এর প্রায় অর্ধেক হচ্ছে রিইনভেস্টমেন্ট, মানে এখানে ব্যবসা করে যা অর্জিত হয়েছে এখানে আবার রিইনভেস্ট করা হয়েছে। তো খুবই খারাপ পরিস্থিতি, আমাদের জিডিপির তুলনায় বিদেশি বিনিয়োগ খুবই সামান্য। আর ইলিয়াস ভাই যেটা বললেন যে দেশের বিনিয়োগও খারাপ, আর দেশে বিনিয়োগ খারাপ হওয়ার যথেষ্ট কারণও আছে। কারণ হচ্ছে একটা হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হচ্ছে না, নিরাপত্তা পরিস্থিতি উন্নতি হচ্ছে না, এবং মানুষ প্রজেকশনটা পাচ্ছে না যে কবে নাগাদ গণতন্ত্রের উত্তরণ হবে এবং একটা দীর্ঘকালীন সরকার আসবে, পলিসি কি হবে এটা বুঝতে চায় ইনভেস্টররা। আর একটা হচ্ছে যে আমাদের তো জ্বালানি সংকট আছে, আমি জ্বালানির কথা শুরুতে বললাম। এই যে এখন গ্যাসের সাপ্লাই চলে যাচ্ছে বিদ্যুৎ কেন্দ্রে বেশি, শিল্পে গ্যাস সরবরাহ কমে যাচ্ছে। কালকে একটা সংবাদপত্র নিউজ করেছে যে চট্টগ্রাম এলাকায় কয়েকটা সেক্টরে খুবই সংকট, স্টিল, সিরামিক, টেক্সটাইল, তারা যথেষ্ট গ্যাস পাচ্ছে না এবং তাদের উৎপাদন খরচ বাড়ছে, কারণ গ্যাসের দাম তো বাড়ানো হয়েছে, শিল্পে ব্যবহৃত গ্যাসের দাম নতুন করে বাড়ানো হয়েছে, এবং নতুন শিল্প যারা স্থাপন করবে তাদেরকে বেশি পে করতে হবে। তো এইগুলো বৈষম্য তৈরি করছে। সব মিলিয়ে আপনি যেটা বলছিলেন যে মূল্যস্ফীতি পরিস্থিতি, এর প্রভাব কিন্তু মূল্যস্ফীতিতে থাকবে অবশ্যই, কারণ উৎপাদন খরচ বাড়লে তো প্রোডাক্টের এবং সার্ভিসের দাম বেড়ে যাবে। হ্যাঁ, তো মূল্যস্ফীতিতে আমাদের অবস্থা দক্ষিণ এশিয়াতে বেশ খারাপ, আমরা 9, 9.5-তে আছি। আপনি যেটা বলছিলেন যে একাধিক দেশ কিন্তু মাইনাস খাদ্য পণ্য, হ্যাঁ, এটা হচ্ছে আফগানিস্তান, পাকিস্তান, শ্রীলঙ্কা ছিল, প্রায় 70% ছিল মূল্যস্ফীতি শ্রীলঙ্কায়। তো সেখানে ইতিবাচক পদক্ষেপের মাধ্যমে, এবং তারাও কিন্তু IMF-এর সাহায্য নিয়েছিল, পাকিস্তানও IMF-এর সাহায্য নিয়ে তারা মূল্যস্ফীতি পরিস্থিতি ট্যাকেল করেছে। তো মূল্যস্ফীতি কিছুটা থাকতে পারে, কিছুটা মূল্যস্ফীতি অর্থনীতির জন্য ভালো, কিন্তু প্রবৃদ্ধি যদি কমে যায় এবং মূল্যস্ফীতি যদি অপরিবর্তিত থাকে বা বেড়ে যায়, তাহলে কিন্তু একটা মিসম্যাচ হবে। বাংলাদেশে এটা হচ্ছে, বাংলাদেশে কিন্তু রিসেন্টলি যে বিশ্বব্যাংক বলেছে যে 3.3% প্রবৃদ্ধি হবে এই অর্থ বছরে। তো সরকার বলছে যে আর একটু বেশি হবে, কিন্তু 3.3 না হলেও 4-এর নিচে যদি থাকে তাহলে কোভিড কালের মতো হয়ে যাবে পরিস্থিতি। তো এটার দায় কিন্তু এই সরকারকেও কিছুটা নিতে হবে, কারণ এই সরকার তো অর্থ বছরটা পার করছে, এবং নির্বাচন যেরকম প্রজেকশন আছে যে ডিসেম্বর থেকে জুন পর্যন্ত, তার মানে আরেকটা অর্থ বছর এই সরকার পাবে। সরকারকে কিন্তু বাজেট দিতে হবে সামনে, এবং এই বাজেটেও মূল্যস্ফীতিটা হচ্ছে তাদের মূল টার্গেট। তো মূল্যস্ফীতি আগামী বাজেটে কতখানি কমাতে পারবে এটাও একটা দেখার বিষয়, এবং সে লক্ষ্যে সরকারের নীতি কৌশলগুলো প্রয়োগ করতে হবে। মানে আমরা তো বলি যে শুধু এই মুদ্রানীতি দিয়ে হবে না, রাজস্ব নীতি এবং বাজার ব্যবস্থাপনা, চাঁদাবাজি নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলার উন্নতি, এগুলো লাগবে আমাদের। এগুলো না হলে কিন্তু এই জনজীবনে যে ক্রাইসিস, যে সংকট, আমরা রমজানটা ভালো পার করেছিলাম, কিন্তু রমজানের পর আবার কিন্তু আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে এবং মূল্যস্ফীতি পরিস্থিতিও খারাপ হচ্ছে। সামনে কোরবানি ঈদ আছে, তো এই উপলক্ষে রেমিটেন্স ভালো আসছে এবং ডলারের ইনফ্লো ভালো, এবং ডলারের দাম কিছুটা কমতির দিকে, এটা খুব ভালো লক্ষণ। আমরা তাহলে কম খরচে ইম্পোর্ট করতে পারবো, কিন্তু এটা খুব কমবে না। আর একটা হচ্ছে যে আমাদের কিন্তু এই সরকারকে মানে আসলে গোটা পরিস্থিতিটা নিতে হবে নির্বাচনের দিকে। এটা না হলে বিনিয়োগ বাড়বে না, কর্মসংস্থান বাড়বে না, এবং কর্মসংস্থান না বাড়লে কিন্তু এই যে দারিদ্র পরিস্থিতির অবনতির খবর আমরা পাচ্ছিলাম, যে চরম দারিদ্র,
বাড়ার 30 আশঙ্কা, লাখ। 30 লাখ লোক চরম দারিদ্র্য চরম দারিদ্র্য হবে। চলে যেতে পারে, এবং এমনি দারিদ্র্য পরিস্থিতিও ওই যে 20% উপর চলে যেতে পারে, এই অবস্থাটা আছে। তো এই অবস্থার মধ্যে তো বিনিয়োগ কমে গেলে পরিস্থিতিটা আরও অবনতি হবে, এবং এই অবনতিটা কিন্তু কোনোভাবে এই যে মানে বাক্য বিস্তার করে এটা ঠেকানো যাবে না। কোনোভাবেই না। ইলিয়াস খান সেই জায়গাটা ওই চাঁদাবাজির কথা বললেন হাসান মামুন, চাঁদাবাজির যে প্রসঙ্গটা মানে বারবার বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে সরকারের পক্ষ থেকেও নানাভাবে বলা হচ্ছে যে চাঁদাবাজি হাত বদল হয়েছে, এবং সেটি বলা হচ্ছে, অভিযোগ করা হচ্ছে যে বিএনপির হাতে চলে গেছে, এবং এ কারণে চাঁদাবাজি তারা নিয়ন্ত্রণ করতে পারছেন না। না, এটা সর্বাংশে সত্য না। সত্য না এই কারণে বিএনপির অনেক ব্যবসা প্রতিষ্ঠান, জায়গা জমি, ইভেন বাড়িঘর দখল করে নিয়েছিল। এগুলো যখন উদ্ধার করা হয়, ভিতরের কাহিনীটি সবাই জানেন, এটা বলে দেন যে বিএনপি এটি দখল করছে। তো আর অভিযোগ যা আছে এটি অস্বীকার করার উপায় না। আজকে বিএনপি নেতাও একজন বলছে প্রথম আলোর সাথে ইন্টারভিউতে যে অভিযোগ আছে, বাট অভিযোগ যাদের বিরুদ্ধে পাচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিন্তু চাঁদাবাজি কমে না। আমি বলে দিচ্ছি একটু। তাহলে কে নিচ্ছে এই চাঁদাটা, কে নিচ্ছে? শুনুন, দিন শেষে তো এদেশের মানুষ সবাই, বাইরে না, আমাদের মেন্টাল মেকআপ তো অলমোস্ট সবারই একই রকম। চুরি, বাটপাড়ি, জোত চুরি, এগুলো তো আমাদের রক্তে মিশে আছে। আই এম সরি টু সে, শুরুতে বলতে বাধ্য হচ্ছে। আপনি নগরীর দৃশ্যটা দেখুন, শুধু চিন্তা করুন যে কীভাবে একটা নগরী চলতেছে। আপনি একটু ফুটপাথ দিয়ে হাঁটবেন, সেখানে হাঁটার জায়গা নেই। একটি রাস্তায় 80 কিলোমিটার গতি গাড়ি চলছে, 5 কিলোমিটার গতি গাড়ি চলছে। জাস্ট ভিজুয়ালাইজ করুন, অটোরিকশা চলছে। ধরুন একটা ছোট রাস্তা আছে, এই পাশে আবার একটি ফলের দোকান, ফল বিক্রি করতেছে। জি, অনেক ধন্যবাদ ইলিয়াস খান। সময় একদম সে আর বাড়াতে পারছি না। ইলিয়াস খান অনেক ধন্যবাদ, হাসান মামুন আপনাকেও ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ, আপনারা যারা ছিলেন আমাদের সঙ্গে। এই ছিল আজকে সংবাদ সম্প্রসারণে। নিবিসির সঙ্গে থাকবেন।